আমরা আবার সব লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি দেওঘর যাওয়ার জন্য, রাঁচি টু দেওঘর। মানে জেসিডি স্টেশনে যাব আমরা। তো রাতটা কোনোভাবে কাটিয়েছি। তারপর আমরা এই জেসিডিতে ঢুকেছি 6:30 নাগাদ। ট্রেনে এবারে অ্যাডি তেমন সমস্যা করেনি। প্রথমের দিন যেমনভাবে ও একদম উত্তেজিত হচ্ছিল, ট্রেনের ব্যাপারটা বুঝে উঠতেই পারছিল না, এইবারে তেমন কোনো অসুবিধে হয়নি। খুব ভালো ঘুমিয়েছে আর আমরাও সবাই মিলে ঘুমিয়েছি। জেসিডি স্টেশন ছিল ওইটা। তারপর আমরা অটো করে চলে আসলাম দেওঘর। দেওঘরে এসে দেখি প্রচুর ভিড় মানুষের। আমাদের রুম বুক করাই ছিল, কিন্তু এখানে এসে দেখলাম যে 10টার নিচে কোনো রুম দেওয়া যায় না। তাই ওয়েটিং রুমেই আমরা ওয়েট করছিলাম। ফ্রেশ হওয়ার পর, এখানে খাওয়া দাওয়া করার পর আমরা রুম পেয়েছি। তো আমরা ফ্রেশ হয়ে নিয়ে এবার তো কিছু খেতে হবে, খাওয়ার জন্য গেলাম সামনের একটা দোকানে। এখানে সব ছোট ছোট দোকান, যেখানে সব ভেজ পাওয়া যায়। এখানে মানুষজনরা তো আমিষ খায় না, তাই সম্পূর্ণ ভেজ। লুচি থেকে শুরু করে, চপ থেকে শুরু করে, মোমোস থেকে শুরু করে সবই পাওয়া যায়, কিন্তু ভেজ। এটা একটা বেশ মজার ব্যাপার লাগছিল। বাবা মার তো খেতে কোনো সমস্যাই ছিল না, এখানে তো সবই ভেজ ছিল। এখানে আমরা প্রথমে কচুরি আর তরকারি নিয়েছিলাম, বেগুনি মুড়ি, চা তার সঙ্গে ছিল। খাওয়াটা দারুণ হয়েছিল। এখানে রেসিপিগুলো খুব সুন্দর আর টেস্টি খাবার বানায়। তো আমরা যে 3 দিন ছিলাম এখানে খাওয়ার দাওয়ারগুলো খুব এনজয় করেছি। মাটির বাড়ির চা, সকালের ওয়েদার, ভাবো কেমন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল, তাই না? তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম রুম পাওয়ার জন্য। এখান থেকে রুমের চাবি নিতে হবে। এই যে এই সাইডগুলোতে আমাদের রুম পড়েছিল। তো চলো, রুম তো আমরা পেয়েই গেছিলাম। তারপর আমরা সন্ধ্যেবেলা নেমে এসেছিলাম। সন্ধ্যাবেলার পরিবেশটা ঠিক এমন ছিল। এখানে আমি খাবো বললাম মোমো। এখানে ভেজ মোমোটা অত্যন্ত সুন্দর বানিয়েছিল, যেটা আমি খেয়ে জাস্ট অবাক হয়ে গেছি যে কলকাতার ভেজ মোমো তো একদম মুখে দেওয়া যায় না, কিন্তু এখানে ভেজ মোমো জাস্ট ওয়াও, যেমন আমি বাড়িতে বানাই। এখানে মন্দিরের ভেতরে এই গ্রাউন্ডটায় সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিল, কেন গরম তো প্রচুরই ছিল, সেই জন্য এখানে আড্ডা দেওয়া চলছিল। আর এখানে যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে আনন্দবাজারের বিল্ডিং, যেখানে উৎসবের সময় পুরো বিল্ডিং জুড়ে খাওয়া হয়। আমরা জাস্ট গ্রাউন্ড ফ্লোর বলা যাবে না, আমরা ফার্স্ট ফ্লোরে খাওয়া দাওয়া করছিলাম। তো প্রথম দিন আমাদের খাওয়া দাওয়া ছিল ঠিক এমন। এখানে সব কিছু খাওয়া দাওয়া সার্ভ করে দেওয়া হয়, যেমন আমাদেরকে মায়াপুরে গিয়ে সার্ভ করে নিতেও হতো। এখানে ওনারা সার্ভ করে দেয়, তোমরা শুধু থালা নিয়ে বসলেই হবে। তো রাইস, ডাল, একটা সবজি তো দিনের বেলা থাকেই, তার সঙ্গে রাত্রেবেলা শুধু একটা সবজি আর ভাত থাকে। প্রচুর মানুষের এখানে আনাগোনা, প্রচণ্ড মানুষের সেবা এখানে পেয়ে থাকে। আমি সেবারে বসে বসে এটাই ভাবছিলাম যে এখানে খাওয়া দাওয়া হয়, এটা ভেবেছিলাম। তো আমাদের আজকের মেনুতে ছিল রাইস, আর তার সঙ্গে ছিল একটা সবজি। রাতের বেলা এই খাবারটা যেন অমৃতের মতো মনে হচ্ছিল। আর আজকে অ্যাডির সঙ্গে দেখা হচ্ছে একটা দিদি ভাইয়ের, যে অ্যাডিকে প্রচণ্ডভাবে ওর খেলনা দিয়ে দিচ্ছিল, খুব আদর করছিল। অ্যাডি তো তেমনভাবে ওর সঙ্গে রিয়াকশান দেখাতে পারছিল না। তো পরের দিন সকালবেলা প্রার্থনার জন্য আমরা এসেছিলাম মন্দির। তখন প্রায় 5:30 বাজে। প্রার্থনা শেষ হতে হতে 7টা বেজে গেছে। সকালের সূর্য তখন মাথার ওপরে উঠে গেছে। আর আনন্দবাজারটা আমি তোমাদেরকে দিনের বেলা দেখালাম কেমন লাগছে, কত বড় বিল্ডিং। আর মন্দিরের ভেতরে কোনো ফটো তোলা তো অ্যালাউ নেই। প্রার্থনার পর এবারে আমরা খাওয়া দাওয়া করতে যাবো। তার আগে মা কিছুটা কাজের জন্য মন্দিরের ভেতরে গেছিলেন, তাই আমরা মন্দিরের বাইরে যে দালান আছে ওখানে আমরা বসে ওয়েট করছিলাম। অ্যাডিকে এখানে শুয়ে দেওয়া হয়েছিল, সবসময় কোলে কোলেও পছন্দ করছিল না। আজকে আমরা বেরিয়ে পড়েছি বাবাধামে যাওয়ার জন্য। এখান থেকে বাবাধাম প্রচণ্ড কাছে, মানে বাবা বৈদ্যনাথের ধাম যেটাকে বলা হচ্ছে বাবাধাম। এখানে ভিড়টা তোমরা জাস্ট দেখে নাও। এখানে ঢোকার জন্য প্রচণ্ড বড় লাইন লাগে, প্রায় 4.5 ঘন্টা লাগে বাবার মন্দিরে ঢোকার জন্য। তাই জন্য আমরা কি করলাম, বাইরের মন্দিরেই পুজো দিয়ে চলে এসেছি। আমি আর মা গেছিলাম, অ্যাডিকে তার পাপা নিয়েছিল আর দাদুভাই নিয়েছিল, কেননা এত ভিড়ে বাচ্চাকে নিয়ে যাওয়াটা সম্ভব বলে মনে হচ্ছিল না। তারপরে আমরা ওখান থেকে ফিরে আসি। এসে দুপুরের লাঞ্চ এখানে কমপ্লিট করার পর এখানে যখন বাইরে বেরোই, তো দেওঘরের
এখানে একটা ঘোড়া বাঁধা ছিল, যেটা দেওঘরেরই ঠাকুরেরই ঘোড়া। তো ওই ঘোড়াটাকে দেখার পর অ্যাডিকে নিয়ে তার বাবা চলে গেল ঘোড়ার সঙ্গে মিট করার জন্য। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রুমে গিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম তপবনের উদ্দেশ্যে। এখানে চিত্রকূট পাহাড়ও আছে, তপবন আছে, দুটো একসঙ্গে ভিজিট করা যাবে না, কেননা দুটো দু সাইডে। আমরা তপবনে যখন গেলাম তপবন থেকে দেখতে পাচ্ছিলাম চিত্রকূট পাহাড়টা। তো এখান থেকে টোটো করে যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে আমাদের, অনেকটা ভেতরে গিয়ে কোনো তেমন লাভ হয়নি। চিত্রকূট পাহাড়ের মতো এই তপবনটাও ভীষণ ওপরে, ভীষণ দূরে আর প্রচণ্ড উঁচুতে। এই যে তপবনের গেট দেখা যাচ্ছে, আমরা প্রায় পৌঁছেই গেছি। তো টোটোওয়ালা আমাদেরকে নিয়ে তো তপবনে পৌঁছে দিয়ে উনি নিজের মতো পার্কিং করে আলাদা জায়গায় ছিলেন। আমরা এখানে ভাবলাম উঠবো, আমি আর অ্যাডির পাপা মানে বর্মশাই ভেবেছিলাম উঠে যাব, কিন্তু এতটাই খাড়া সিঁড়ি আর এতটাই সন্ধে হয়ে আসছিল যে আমাদের পক্ষে তো যাওয়া সম্ভবই হলো না। আর মা অ্যাডিকে নিয়ে নিচে দাঁড়িয়েছিল। তো যতটাই উপরে উঠেছিলাম সেখান থেকে আমি তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করলাম। বুঝতেই পারছো আমরা সামান্যই উঠেছিলাম, তাতেই ভিউটা এতটা উঁচুতে মনে হচ্ছে। তাহলে ভাবো কতটা উঁচুতে এই তপবনের মেন মন্দির রয়েছে। তারপর আমরা নিচে নেমে চলে আসলাম টোটো ধরে এবার বেরিয়ে যাওয়ার সময়। আর এখানে কিছু দোকান আছে যেগুলো থেকে মানুষজন কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে। তখন ঘুম থেকে উঠে পড়েছে আর আমরা টোটোওয়ালাকে খোঁজাখুঁজি করছি। তো টোটোওয়ালার নাম্বার আমাদের কাছে ছিল না, তাই জন্য টোটোওয়ালাকে আমরা খুঁজছিলাম যে কোথায় উনি। अब हम सिर्फ चले जाओ क्या करें को भी देखना पड़ता है। কলকাতাতে যে গাড়িতে উঠেছিলাম সেটা ছিল ঘোড়ার গাড়ি, কিন্তু হ্যাঁ এটা ছিল টাঙ্গা যাকে বলা হয়, একা গাড়ি যাকে বলা হয় এক কথায়। খুব মজা লাগছিল, একটা নতুন এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছিল। আর আডিকে নিয়ে বসার মজাটাই তো আলাদা, ছোটো বেবিদের নিয়ে নতুন নতুন জিনিসে ওঠা, নতুন নতুন জিনিস দেখানো। তো এত আনন্দ প্রায় শেষের মাথায়। আজকেই আমাদের 11টার সময় ট্রেন রয়েছে, তাই যাওয়ার আগে কিছুটা ঘুরে নিলাম। আমি দেওঘর থেকে অ্যাডির জন্য একটা খেলনা নিয়েছিলাম, ঠাকুরের একটা ফটো নিয়েছিলাম। এখান থেকে নেওয়ার মতো তেমন তো কিছু ছিল না, তো তার আগে ভাবলাম আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। আমরা একটা দোকানে গেছিলাম যেখানে লুচি তরকারি আমরা খেয়েছি। মা তো কিছু খাবেন না বললেন, আর ওখানে দোকানের ওনার অ্যাডির সঙ্গে খুব কথা বলছিল যে ওরও একটা বেবি আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আমরা, এরপর বেরিয়ে পড়েছি লাগেজ নিয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা জেসিডি স্টেশনে যাচ্ছি, যেখান থেকে দেওঘর থেকে প্রথমে জেসিডিতে যাব, জেসিডি থেকে সোজা হাওড়া। তো এখানে এসে দেখি ট্রেন অনেকটাই লেট ছিল, বাইরের ওয়েদারের তো টেম্পারেচার বলা যায় না। অ্যাডি তখন জেগেই ছিল, আর পাপা দাদু ভাইয়ের মাঝখানে বসে বেশ খেলা করছিল। আমি আর মা এক সাইডে বসেছিলাম। এখানের স্টেশনটাও খুবই সুন্দর ছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যে নিট অ্যান্ড ক্লিন যেটা থাকা উচিত প্রত্যেকটা স্টেশন। তো চলো, আমার রাঁচি ব্লগ আর দেওঘরের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর কলকাতায় গিয়ে। তো চলো, আজকের ব্লগটা শেষ করছি। রাঁচি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।